ওয়েলকাম টু মাই ক্লাস। এর আগের ক্লাসে আমরা এই 8 পর্যন্ত অঙ্কগুলো করে নিয়েছি। তোমরা দেখে না থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আজ আমরা 9 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করব। 9 নম্বর অঙ্কটি কি বলেছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ ABC আঁকি। এই ত্রিভুজের শীর্ষবিন্দু ABC থেকে যথাক্রমে BC, AC ও AB বাহুর উপর যথাক্রমে 3টি লম্ব AP, BQ, CR আঁকি। দেখি AP, BQ ও CR সরলরেখাংশ 3টি সমবিন্দু কিনা। এখানে আমরা যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। তোমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারো, সমদ্বিবাহু, বিষমবাহু, যে কোনো বাহু বিশিষ্ট তোমরা ত্রিভুজ কিন্তু এখানে অঙ্কন করতে পারো। এখানে আমি সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি, অঙ্কন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমরা কি করে দেব, এখানে ছেদ করে দেব। ছেদ করে দিয়ে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব, কারণ আমাদের বলেনি যে তোমরা এই ত্রিভুজ অঙ্কন করো। তাহলে এই ত্রিভুজের নাম আমরা কি দেব, ABC। এটা B, এটা C, এটা হচ্ছে A। এবার তোমরা সবাই জানো যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি, A, B, C। A একটা শীর্ষবিন্দু, B একটা, C একটা। আমাকে কি করতে হবে, এই শীর্ষবিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে আমাকে একটা লম্ব অঙ্কন করতে হবে। প্রথমে আমরা C বিন্দু থেকে অঙ্কন করি। তাহলে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপর কি করব, এই বৃত্তচাপের অর্ধেকের বেশি নিয়ে, এই যে অর্ধেকের বেশি নিয়ে আমরা এখানে আরও দুটো বৃত্তচাপ অঙ্কন করব। এবার আমরা এই C বিন্দু থেকে এটাকে যোগ করে দেব, যোগ করে দেব। এবার এখানে কিন্তু একটু সঠিকভাবে তোমাদের করতে হবে, কারণ তোমাদের সমবিন্দু কিন্তু দেখাতে হবে। সমবিন্দু মানে 3টা সরলরেখাংশ যাতে একটা বিন্দুতেই ছেদ করে, এটা কিন্তু তোমাদের দেখাতে হবে। এবার দেখো, এই B বিন্দুতে আমরা বসাবো। বসা AC বাহুর উপর এরকম একটা আমরা বৃত্তচাপ অঙ্কন করে নেব। তারপর এখান থেকে অর্ধেকের বেশি নিয়ে আমরা এখানে দুই দিক থেকে দুটো বৃত্তচাপ অঙ্কন করব। তারপর আমরা যে আমাদের শীর্ষবিন্দু, ত্রিভুজের যে শীর্ষবিন্দু B, এই B থেকে এটাকে আমরা যোগ করে দেব। খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু এই ত্রিভুজটা আঁকতে হবে। যোগ করে দিলাম। এবার আমাকে কি করতে হবে, তো আমাদের C বিন্দু থেকে আমরা একটা লম্ব অঙ্কন করলাম, B বিন্দু থেকে লম্ব অঙ্কন করলাম। এবার আমাকে A বিন্দু থেকে লম্ব অঙ্কন করতে হবে BC বাহুর উপর। তাহলে A বিন্দুতে আমরা কম্পাস বসালাম। এবার আমি কি করব, এটার অর্ধেকের বেশি নেব, বেশি নিয়ে এখানে বসাবো। এবার আমরা A বিন্দু থেকে এটাকে ছেদ করে দেব। এবার দেখো, এই 3টি সরলরেখা কিন্তু একটি বিন্দুতে ছেদ করলো, এর নাম আমরা দিলাম ধরে নাও O। এবার দেখো সমবিন্দু হলো কিনা সেটা আমরা কিভাবে জানবো, যদি 3 বা 3-এর বেশি সরলরেখা একটা বিন্দুর উপর দিয়ে যায়, এই যে একটা বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আমরা অঙ্কন করতে পারি সেগুলো হচ্ছে সমবিন্দু সরলরেখা। তাহলে আমরা দেখতে পেলাম এই লম্ব 3টি একটি বিন্দুতে ছেদ করলো, সেটা হচ্ছে O বিন্দু।
তোমরা এটা কিন্তু একটু সঠিকভাবে করবে, তাহলে কিন্তু এখানে তোমাদের সঠিকভাবে কিন্তু এখানে ও বিন্দুতে ছেদ হবে একদম পরিষ্কারভাবে। তো এটা যদি একটু গন্ডগোল হয় তোমাদের কিন্তু সমবিন্দু কিন্তু হবে না। তাহলে এপি, তাহলে এর নাম, এই বিন্দুটার নাম দিলাম আমরা পি। বি কিউ, এই বিন্দুটার নাম দিলাম আমরা কিউ। আর সি আর, এই বিন্দুটার নাম দিলাম আমরা আর। সি আর আমরা লম্ব অঙ্কন করলাম। এবার এখানে বলেছে এপি, বি কিউ ও সি আর সরলরেখাংশ তিনটি সমবিন্দু কিনা। অবশ্যই সমবিন্দু হয়ে গেল। দেখো এখানে আমরা লিখে নেব এ বি সি ত্রিভুজের এপি, এপি, বি কিউ ও সি আর লম্ব তিনটি সমবিন্দু। তোমরা এভাবে এটা লিখে নেবে। 10 নম্বর অঙ্কটি কি বলেছে, সেট স্কোয়ারের সাহায্যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার এবিসি 90 ডিগ্রি। বি বিন্দু থেকে অতিভুজ এসির উপর একটি লম্ব আঁকি। ত্রিভুজে এ বি সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর লম্ব তিনটি কোন বিন্দুতে মিলিত হচ্ছে কিনা দেখি এবং কোনো বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুটির নাম লিখি। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, সেট স্কোয়ারের সাহায্যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তোমরা সকলে জানো সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকবে এবং সমকোণী ত্রিভুজের যে অতিভুজ রয়েছে সেই অতিভুজের দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বেশি হবে। তো এই বি বিন্দু থেকে অতিভুজ এসির উপর আমাকে একটা লম্ব অঙ্কন করতে হবে। সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সেট স্কোয়ারের সাহায্যে কিভাবে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হয় দেখো। এখানে তোমরা সেট স্কোয়ারটা বসাবে। এই সেট স্কোয়ারের কিন্তু এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে তোমার সূক্ষ্ম কোণ হবে এটা, এটাও সূক্ষ্ম কোণ। তাহলে এখানে আমি একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এবার আমি কি করব, এইদিকে আমরা ছেদ করে দেব। এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম এ বি সি, আর সমকোণী ত্রিভুজের যে এই কোণটা হলো তোমার 90 ডিগ্রি। এবার এই 90 ডিগ্রির যে বিপরীত যে বাহুটা রয়েছে এটা হচ্ছে কিন্তু অতিভুজ। এই অতিভুজের ওপর বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে বি বিন্দুতে কম্পাস বসাবো। বসায় আমরা এখানে একটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপর আমরা কি করব, এখানে কম্পাস বসায় অর্ধেকের বেশি, এখানে অর্ধেকের বেশি রয়েছে, একটু কমায় নেব, অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আর এই দিকে বসায় এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার আমরা বি বিন্দু থেকে এটাকে ছেদ করে দেব। তাহলে এটা কি হয়ে যাবে, লম্ব। এর নাম ধরে নাও, আমি দিয়ে দিই পি। তাহলে আমরা বিপি একটা লম্ব অঙ্কন করলাম, ধরে নাও। এবার বলেছে এই যে এখানে তিনটা লম্ব আছে, দেখো এই যে বিসি বাহুর উপর এই একটা লম্ব, তাই না, আর একটা বিপি লম্ব। তাহলে এই তিনটি লম্ব কোন বিন্দুতে ছেদ করলো, বি বিন্দুতে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, মিলিত হচ্ছে। তাহলে এখানে যে তিনটা লম্ব, সেই লম্ব তিনটা বি বিন্দুতে মিলিত হচ্ছে। 11 নম্বর অঙ্কটি বলেছে একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে ড্যাশটি লম্ব অঙ্কন করা যায়। একটি সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা যায়। দেখো এ বি সরলরেখাংশের ওপর আমরা একটা বিন্দু কি নিয়েছিলাম, পি নিয়েছিলাম। 7 নম্বর অঙ্কটা, এই পি বিন্দু থেকে আমরা কয়টি লম্ব অঙ্কন করতে পেলাম, একটি লম্ব, সেটা হচ্ছে পিএল একটা লম্ব অঙ্কন করতে পেলাম। তাহলে এখানে বলেছে যে একটি সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দুতে ড্যাশটি লম্ব অঙ্কন করা যায়। তাহলে এখানে তোমরা কি লিখবে, একটি লম্ব অঙ্কন করা যায়। একটি সরলরেখার বাইরে
কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখাংশের উপর একটি সরলরেখার বাইরে কোনো একটা বিন্দু থেকে ওই সরলরেখার উপর আমরা একটি লম্ব অঙ্কন করতে পারবো। এই যে দেখো এবি সরলরেখার বাইরে আমরা একটা বিন্দু কি নিয়েছিলাম, কে বিন্দু। এই কে বিন্দু থেকে আমরা কয়টি লম্ব অঙ্কন করতে পেরেছি, আমরা একটি লম্ব অঙ্কন করতে পেরেছি। তাহলে এখানে আমরা বিন্দুটা কে বিন্দুটা আমরা সরলরেখাটার নিচে নিয়েছি, এবার এখানে আমরা কে বিন্দুটা সরলরেখার উপরে নিয়েছি। তাহলে একটি বিন্দু থেকে সরলরেখার বাইরে একটা বিন্দু থেকে কিন্তু আমরা একটি লম্ব অঙ্কন করতে পারি। একটি সরলরেখাংশ এবি অঙ্কন করি। এই সরলরেখাংশের উপর যে কোনো দুটি বিন্দু পি ও কিউ নিই। পি ও কিউ বিন্দু দুটিতে এবি সরলরেখাংশের উপর যথাক্রমে দুটো লম্ব পিএম ও কিউএন আঁকি। দেখি পিএম ও কিউএন সরলরেখাংশ দুটি পরস্পর ছেদি না সমান্তরাল। প্রথমে আমরা যে কোনো মাপের একটা সরলরেখা টেনে নিই, সরলরেখাংশ টেনে নেব। সরলরেখাংশটা যদি তোমরা একটু বড় দাও তাহলে কিন্তু তোমাদের জ্যামিতিটা অঙ্কন করতে সুবিধা হবে। তাহলে ধরে নাও এটা একটা সরলরেখাংশ আমরা অঙ্কন করলাম। তাহলে এবি একটা সরলরেখাংশ অঙ্কন করলাম। এবার এখানে আমরা দুটো বিন্দু কি নেব, একটা পি নেব, একটা কিউ নেব। তাহলে ধরে নাও এখানে আমরা একটা বিন্দু পি নিলাম আর এখানে একটা বিন্দু আমরা ধরে নাও কিউ নিলাম। এবার আমি কি করব, এই পি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব। এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, 90 ডিগ্রি কোণ অঙ্কন করব আগের মতো করে। এবার এখানে এই ছেদ বিন্দু থেকে এই পি বিন্দু আমরা যোগ করে দেব। এর নাম আমরা দেব পিএম, এই বিন্দুটার নাম আমরা দেব এম। এবার কিউ বিন্দুতে কম্পাস বসায় আমরা কি করব, আর একটা লম্ব অঙ্কন করব। এবার আমি কি করব, এই কিউ বিন্দু থেকে এই যে ছেদ বিন্দুটা রয়েছে এটা আমরা কি করে দেব, যোগ করে দেব। এর নাম আমরা দেব এন, এই বিন্দুটার নাম দেব আমরা এন। তাহলে আমি দুটো লম্ব কিন্তু অঙ্কন করলাম। এবার দেখো এখানে বলেছে না যে পিএম আর কিউএন সরলরেখাংশ দুটি পরস্পর ছেদি না সমান্তরাল। তোমরা নিজে বলো পিএম আর কিউএন এরা কি একে অপরকে ছেদ করেছে? অবশ্যই একে অপরকে ছেদ করেনি। এরা কিভাবে আছে, সমান্তরালভাবে আছে। যদি দুটি সরলরেখা বা সরলরেখাংশ যদি এভাবে থাকে তাহলে আমরা বলবো তারা পরস্পর সমান্তরালভাবে আছে। এভাবে যদি থাকে তাহলে বলবো পরস্পর সমান্তরালভাবে আছে। এবার একটা সরলরেখা আর একটা সরলরেখা যদি এরকম হয় মানে ছেদ করে একে অপরকে তাহলে আমরা বলবো তারা হচ্ছে পরস্পর ছেদি, তাহলে পরস্পরে ছেদ আছে। এভাবে যদি থাকে তাহলে আমরা বলবো তারা পরস্পর ছেদি। তাহলে এখানে একে অপরকে কিন্তু ছেদ করেনি, এরা কিভাবে আছে, সমান্তরালভাবে আছে। তাহলে এখানে আমরা লিখে নেব পিএম ও কিউএন সরলরেখাংশ দুটি সমান্তরাল। তোমরা এভাবে লিখে নেবে। 14 নম্বর অঙ্কটি দেখো, 4 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ অঙ্কন করি। ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি। বৃত্তের কেন্দ্রের নাম দিই ও। ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা এবি আঁকি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর একটি লম্ব ও এম আঁকি। এম ও বিএম সরলরেখাংশের দৈর্ঘ্য এএম ও বিএম সরলরেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এম ও বিএম সরলরেখাংশের সম্পর্ক লিখি। প্রথমে কি করব, 4 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নেব। এবার এই সরলরেখাংশের ব্যাসার্ধ নিয়ে, এটা হবে আমাদের ব্যাসার্ধ,
এই ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করব, যার ব্যাস হবে তোমার 8 সেমি, তাই তো? ব্যাসার্ধ যদি 4 হয়, ব্যাস হবে তোমার 8 সেমি। তাহলে একটা বৃত্ত অঙ্কন করলাম। এবার এই বৃত্তের এই যে বিন্দুটা রয়েছে এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে বৃত্তের সব দিকের দৈর্ঘ্য সমান, তাহলে এর নাম দিই আমরা ও। এবার এই ও বিন্দু মানে কেন্দ্র ছাড়া আমাকে একটা কি নিতে বলেছে, জ্যা। এ বি একটা জ্যা, ধরে নাও এ বি আমি এখানে একটা জ্যা নেব, এ বি একটা জ্যা নেব। এর নাম দিই এ বি। এবার আমি কি করব, ও বিন্দুতে কম্পাস বসিয়ে এ বি জ্যায়ের উপর আমরা কি করব, একটা লম্ব অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব, তারপর এই বৃত্তচাপের অর্ধেকের বেশি এখানে নেওয়াই রয়েছে, নিয়ে আমরা একটা কি করব, এখানে একটা দুই দিক থেকে দুটো বৃত্তচাপ অঙ্কন করে নেব। এবার আমরা কি করে দেব, একে ছেদ করে দেব, ছেদ করে দেব। তাহলে এই যে এ বি জ্যায়ের উপর যেখানে ছেদ হলো, এর নাম দেব আমরা কি, এম। এর নাম দেব আমরা এম। তাহলে দেখো এম আর বিএম এর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তাহলে এখানে বলেছে না যে এম ও বিএম সরলরেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এম ও বিএম সরলরেখাংশের সম্পর্ক লিখি। তাহলে আমরা লিখব এম ও বিএম এর দৈর্ঘ্য কি হবে, সমান। তোমরা স্কেল দিয়ে মেপে দেখো, এর দৈর্ঘ্য সমান হবে, তাই না? তাহলে এই হলো তোমাদের আজকের অঙ্ক। যদি আমার জ্যামিতিগুলো তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে।